মাধ্যমিক বাংলা এক্সপ্রেস বাগেশ্বরের 25শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি যে দ্রুত গতিতে তোমাদের পুরো সিলেবাসকে কভার করা হচ্ছে, কি কি আসবে পরীক্ষায় বলে দেওয়া হচ্ছে, খুব কম সময়ে রিভাইজ চলছে। আজকে তোমাদের 1 জানুয়ারি, অবশ্যই প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের প্রতি আমার ভালোবাসা রইল। 2025 তোমাদের জন্যই। তো তোমাদের 25, 26, 27, 28, 29, 30, 1 এই 7 দিন ধরে 7 দুগুণে 14টি ক্লাস হয়ে গেছে। আজকে 8ম দিনের আজকের 15তম ক্লাস। আজকে তোমাদের আমি বাংলা এক্সপ্রেসে পড়াবো নদীর বিদ্রোহ। এখানে মাধ্যমিক কী প্রশ্ন আসবে বলেও দেবো, দেখিয়ে দেবো। চলো আজকের একটু তোমরা স্কিপ না করে পুরোটা ভালো করে দেখার চেষ্টা করো। খুব কম সময় নেবো, কারণ পরীক্ষা হানা দিচ্ছি। আর যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট ওয়েলকাম। জানো এই বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলা শিক্ষক, অসংখ্য ছাত্রছাত্রী আমার বোর্ডে র্যাঙ্ক করে আসছে, প্রতি বছর ভালো রেজাল্ট করছে। 95 থেকে 100% মার্কস বাংলা ইতিহাস ভূগোলে তোমরাও পাবে, শুধু নিয়মিতভাবে তোমরা কিন্তু সিলেবাসটা কভার করো। চলো তোমাদের মূল বিষয়ে আসা যাক। দেখো আমরা চলেছি সিলেবাস রিভাইজের পথে। প্রত্যেকটা সিলেবাস আমরা টেস্টের পর খুব কম সময়ে রিভাইজ দিয়ে নিচ্ছি। প্রথমেই তোমাদের যে নদীর বিদ্রোহ গল্পটা একবার রিভাইজ দিয়ে নাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের ফ্রয়েডীয় মনস্তত্ত্বে বিশ্বাসী। আমরা খুব দ্রুত গতি পড়াবো, কারণ তোমাদের একবার পড়া হয়েছে। জানো মানিক এই গল্পের মূল যে নায়ক, সে লেখক নিজে। তার নদীর প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল, গ্রামের একটি নদীকে ভালোবেসেছিলেন। এখন তিনি স্টেশন মাস্টার, এখানেও এসে এক নদীকে ভালোবেসেছেন। সেই নদীকে বাঁধ দেওয়া হয়েছে। প্রচণ্ড বর্ষায় উনি কিন্তু সেই নদীর ব্রিজে গিয়ে প্রচণ্ড বর্ষায় নদীকে ভালোবাসতে গিয়ে বিরহপূর্ণ 5 পৃষ্ঠাব্যাপী একটি প্রেমপত্র নিবেদন করেছেন, কিন্তু একসময় 7 নম্বর ডাউন ট্রেনে তিনি মারা গেছেন। গল্পটা এই নিয়ে আমরা কিন্তু পড়ব এখানে। চলো, এটা সরীসৃপ গ্রন্থের অন্তর্গত বিখ্যাত গল্প একটি। মানিক বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডীয় মনস্তত্ত্বে বিশ্বাসী, মনস্তাত্ত্বিক, তারই আলোকে এই গল্পটা লেখা। দেখো 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে দিয়ে নদের চাঁদ নতুন সহকালে ডাকিয়া বলিল, আমি চলিলাম হে। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে যে প্যাসেঞ্জার ট্রেন কটার সময় উনি করেছে, 4:45। তার আরেকজন কলিগ বা বন্ধু চাকরি করে, তাকে দায়িত্ব দিয়ে উনি স্টেশন মাস্টারের দায়িত্ব অর্পণ করে নিজে বেরিয়ে আসতেন। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে বলল, আগে হ্যাঁ, অর্থাৎ উনি দায়িত্ব নিচ্ছেন। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না কি বলো, অর্থাৎ বৃষ্টি হবে না বলে মনে হচ্ছে। নতুন সহকারী একবার জলময় পৃথিবীর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আগে না, মানে মনে হচ্ছে বৃষ্টি হবে না। তারপর দেখো নদের চাঁদ লাইন ধরে 1 মাইল দূরে নদীর উপরে ব্রিজের দিকে হাঁটতে লাগলো। নদের চাঁদ ওই যে ব্রিজ আছে ওর উপর দিয়ে হাঁটতে লাগলো। নদের চাঁদ এই গল্পের নায়ক, যেটা আমাদের লেখক আত্মা। 5 দিন অবিরাম বৃষ্টি হয়ে আজ বিকেলের দিকে বর্ষণ থেমেছে। 5 দিন এক নাগাড় বৃষ্টি হয়ে এখন বৃষ্টি থেমেছে। সহজ করে বোঝার জন্য আমি চলিত ভাষা দিয়ে পড়ছি। 5 দিন নদীকে দেখা হয়নি, উনি 5 দিন নদীকে দেখেননি। নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করতে লাগিল। প্রচণ্ড নদীকে ভালোবাসতেন, তা নদীকে না দেখে থাকতে পারতেন না। আকাশে যেমন মেঘ করে আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হয়ে যাবে। যেভাবে আকাশে মেঘ আছে, হয়তো আরেকটু পরে বৃষ্টি নামবে বলে নদের চাঁদের মনে হয়েছে। তা হোক, ব্রিজের এক পাশে এখন আর চুপচাপ বসে কিছুক্ষণ নদীকে না দেখলে সে বাঁচবেই না। এতটাই ভালোবাসেন যে নদীকে না দেখে নদের চাঁদ বাঁচতেই পারে না। 5 দিনে আকাশ ভাঙা বৃষ্টি, না জানে নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। 5 দিনে এক নাগাড়ে বৃষ্টির ফলে নদী একদম ভরা যৌবন নিয়ে ফুলে উঠেছে। দুদিকে মাঠঘাট জলে ডুবে গিয়েছিল। রেলে উঁচু বাঁধ ধরে হাঁটতে হাঁটতে দুপাশে তাকিয়ে তাকিয়ে নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করার চেষ্টা করতে লাগলো। অর্থাৎ নদের চাঁদ ভাবতে লাগলো যে যেভাবে মাঠঘাট জলে ভর্তি হয়ে গেছে, নদীর এই ভরা যৌবন কি হতে পারে। 30 বছর বয়সে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে, নদের চাঁদের বয়স কত। 30 বছর বয়সে নদীর জন্য নদীর চাঁদে এত বেশি মায়া একটু অস্বাভাবিক। আমাদের প্রেম আবেগের একটা বয়স আছে। 30 বছর বয়সে কোনো প্রকৃতিকেও ভালো এত কেউ বাসে না, কিন্তু নদের চাঁদ তার প্রেমিকার চেয়েও ভালোবেসেছেন তার নদীকে। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশন মাস্টার। শুধু বয়স নয়, দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়ি গুলির তীব্র ছোটাছুটি নিয়ন্ত্রিত করার দায়িত্ব যার হাতে, তেমন একজন মানুষের পক্ষে নদীর জন্য এরকম করে পাগল হওয়া কি সাজে? নিশ্চয়ই না।
যা ট্রেন মালগাড়ি সব পার করতে হয়, নদের চাঁদ তো বোঝে, শুধু নিজেকেই বোঝাতে পারে না, শুধু মনে হয় ছেড়ে দেবো, কিন্তু পারে না। সেই ভালোবাসাটা এমনই জিনিস, নিজের এই পাগলামিতে যেন সে আনন্দ উপভোগ করে, একটা ভীষণ কোথায় যেন আনন্দ পায় নদীকে ভালোবেসে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদকে দিতে হবে। কারণ তুমি দায়িত্ব নিয়ে স্টেশন মাস্টারের ভারপ্রাপ্ত হয়ে কেন তুমি দায়িত্বহীনতা কাজ করছো? কেন ভাবুক প্রকৃতি হবে? নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারে সে মানুষ হয়েছে, চিরদিন নদীকে সে ভালোবেসেছে। ছোট থেকে একটা নদীর গ্রামে নদীর তীরে তার জন্ম, নদীকে ভালোবেসেছে এবং নদীর ধারে সে বড় হয়েছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না। আজকে চাকরি জীবনে যে বড় নদী দেখছেন, এত বড় নদী গ্রামের নদী ছিল না, হয়তো সে নদী আরো ছোট ছিল। তো হয়তো তখন ওই নদী অত বড় ছিল না বলে তার মনে হয়েছে, গ্রামের নদী ছিল কিন্তু এত বড় হয়তো ছিল না। তাই বলছে যে শৈশবের এবং কৈশোরে প্রথম যৌবনে বড় ছোট হিসেবকে রাখে, তখন মনে হয় সব প্রেমিকাই সমান, নদীকে প্রেমিকার মতো দেখেছিল। দেশে সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো তার মমতা পেয়েছিল। একটা নির্জীব প্রাণ বাড়ি থাকলে তার প্রতি যেমন আমাদের মায়া হয়ে যায়, গ্রামের ছোট্ট নদীটিকে, ক্ষীণ নদীটিকে তেমনভাবে ভালোবেসেছিল, মমতা মায়া হয়ে গেছিল। বড় হয়ে একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতা প্রায় শুকিয়ে যাবার উপক্রম দেখে সে প্রায় কেঁদেই ফেলেছিল। যে বছর বৃষ্টি হয়নি, নদী শুকিয়ে যাচ্ছিল, তার অবস্থা দেখে খুব কষ্ট হয়েছিল, কেঁদেও দিয়েছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরমাত্মকে মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, খুব ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মানুষজন মৃত্যুবরণ করতে যায়, তাকে দেখে যেমন কাঁদি, নদের চাঁদ একবার তাকে দেখে কেঁদেছিল। ব্রিজের কাছাকাছি এসে প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল। আজকে ব্রিজের কাছে এসে সে অবাক হয়ে গেল। 5 দিন আগেও বর্ষার জলে পুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখেছে, কিন্তু সেই চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজকে ভরা যৌবন, ভরা অবস্থা থেকে মনে হলো তার বিরাট একটা আনন্দ। আজ যেন সে নদী ক্ষেপে গেছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলে ফেপে ফেনোচ্ছ্বাসিত হয়ে ছুটে চলেছে, নদী একদম প্লাবিত হয়ে ছুটে চলেছে, ফেনা উচ্ছ্বসিত হয়ে। এতক্ষণ নদের চাঁদ একটা সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবছিল, যে আগের নদী আর এই নদী, তার 4 বছরের চেনা এই নদী মূর্তিকে তাই যেন একটু বেশি ভয়ঙ্কর, এটি বেশি অপরিচিত মনে হতে লাগলো। আগের নদীর সঙ্গে এই নদীর কিন্তু অনেক তফাৎ। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টের গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে সে প্রতিদিন নদীকে দেখে। প্রতিদিন এভাবে ব্রিজের মাঝে আসে এবং সে ব্রিজটা ইট সুরকি দিয়ে বাঁধানো, সিমেন্ট দিয়ে একটা ধারক প্রান্তে বসার জায়গা করা আছে, সেখানে এসে সে বসে ব্রিজকে দেখে। আজও সেইখানে গিয়ে সে বসল। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করেছে। অনেক বৃষ্টির ফলে বন্যার আবর্ত হয়ে আছে। এত উঁচুতে জল উঠে এসেছে যে মনে হচ্ছে ইচ্ছে করলে বুঝি হাত বাড়িয়ে স্পর্শ করা যায়, এত কাছাকাছি চলে এসেছে সেই জল। নদের চাঁদে ভারী আমোদ হতে লাগলো। পকেট খুঁজে পুরাতন একটি চিঠি বের করে সে তার মধ্যে ছুটে দিল, সে স্রোতের মধ্যে। চোখের পলকে কোথায় যে সেটি অদৃশ্য হলো চিঠিখানা। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তার জীবন্ত বলে মনে হয়েছিল, আর তার সঙ্গে খেলায় যোগ দিয়ে চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকিয়ে ফেলল সে। অর্থাৎ নদীকে ভালোবেসে নদীর জন্য একটা প্রেমপত্র তার ছিল, অর্থাৎ তার স্ত্রীর যে দেখা হয়নি তার জন্য একটা বিরহপত্র, আর নদীর জন্য প্রেম, যেন দুটো এক অর্থে মনে হলো। 2 দিন ধরে বাইরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ বউকে প্রাণপণে একটা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি, সত্যিকার নিজের স্ত্রীর জন্য সে 5 পাতার একটা প্রেমপত্র লিখেছিল। পকেটে ছিল। একটু মমতা বোধ হলো বটে, যে সত্যি আমার বাড়ির স্ত্রীটার জন্য একটা মায়া, আর এখানে যে ভালোবাসছে এই তো পরকীয় প্রেম। কিন্তু নদীর সেই সঙ্গে খেলার লোভটা সামলাতে পারল না। একটি পাতা ছিঁড়ে মুছড়ে কি করলো, সে নদীর জলে ফেলে দিল। অর্থাৎ স্ত্রীর জন্য লেখা পত্রটা সে কিন্তু এখানে ছিঁড়ে দিল এই নদীর প্রেমিকার জন্য। তারপর বৃষ্টি নামলো, সে কি মুষলধারায় বৃষ্টি। ঘণ্টা 3 বিশ্রাম করে একদম মেঘের
যেন নতুন শক্তি সঞ্চারিত হয়েছে। বিশ্রাম নিয়ে নদী যেন মেঘটা একটু বিশ্রাম নিয়েছিল, আবার প্রচণ্ড গতিতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। নদের চাঁদ বসে বসে ভিজতে লাগলো, খুব মজা লাগলো, উঠল না। নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠছিল, ভয়ঙ্কর শব্দ, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করেছে যে নদের চাঁদে মন থেকে ছেলে মানুষই আমোদ মিলিয়ে গেল। মনে হতো একটা অদ্ভুত আনন্দ। বৃষ্টির শব্দ, তার সঙ্গে আমাদের নদীর কলকল শব্দ, তার মনে হতে লাগলো এই ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে তার সর্বাঙ্গ অবসন্ন হয়ে আসছে। অর্থাৎ নদীর সঙ্গে মিলনের জন্য তার একটা অবস্থা সৃষ্টি হয়েছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলিয়ে চারিদিক অন্ধকারে ছেয়ে গেল। আস্তে আস্তে দিনের আলো নিভে গেল, রাত্রি নেমে এলো। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমে আবার প্রবল বেগে বৃষ্টি আরম্ভ হলো। ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভেঙে যাবার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করে রাখলো। তারপর সে অতি কষ্টে উঠে দাঁড়ালো। তার শরীর মন অবশ হয়ে গেল, কিন্তু ব্রিজের উপরে একটা ট্রেন চলে যাওয়ার পর তার জন্য এই চেতনা ভাঙলো। বড় ভয় করতে লাগলো এখন নদের চাঁদের, কারণ তিনি যাচ্ছেন যে নদীর ভয়ঙ্কর মুহূর্তের পাশ দিয়ে। হঠাৎ তার মনে হয়েছে রোষে খুবই উন্মত্ত এ নদী, আর্তনাদী জলরাশি কয়েক হাত উঁচুতে, এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসে থাকা ঠিক হয়নি। উন্মত্ত নদী এত ওপরে উঠে গিয়ে যে কোনো মুহূর্তে ওই ব্রিজকে ভেঙে নিয়ে চলে যেতে পারে। হোক ইট, সুরকি, সিমেন্ট, পাথর, লোহালক করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপে যেতে পারে এটা বিশ্বাস নেই। এগুলো ভেঙে দিতে পারে। অন্ধকারে অতি সাবধানে তাও লাইন ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরল। নদীর বিদ্রোহের কারণে বুঝতে পেরেছে, কারণ এই যে ব্রিজ তাকে আটকে রাখা হয়েছে, নদীর আপন গতি চলতে চায়। ব্রিজটা ভেঙে ভাসিয়ে নিয়ে দুপাশের মানুষের গড়া বাঁধ চুরমার করে সে স্বাভাবিক গতিতে বয়ে যাবার পথ করে নিতে চায়। বারবার ধরে সে ভাঙতে চায়, বারবার ধরে মানুষ তৈরি করছে, কিন্তু পারবে কি মানুষ? আবার বাঁধ দিয়ে ভাঙতে, আবার ভাঙবে। পারলেও মানুষ কি রেহাই দেবে? মানুষ আবার বাঁধ করবে। আজ যে ব্রিজ সে বাঁধ ভেঙে দেবে, কাল হয়তো মানুষ আবার সেই ব্রিজ করে তুলবে। তারপরে এই গভীর প্রশান্ত জলপূর্ণ নদীর আর তার সেই দেশের ক্ষীণ স্রোত নদীতে পরিণত হতে না জানি মোটে আর কতদিন লাগবে। আর সব ধ্বংস হয়ে যাওয়ার পর মনে হবে এই পরিপূর্ণ নদী তা গ্রাম্য নদীর মতো হয়তো ক্ষীণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে নদীর বাঁধ দেবার ফলে। স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদে গর্ব অনুভব করেছে। আজ মনে মনে হলো কি প্রয়োজন ছিল এই ব্রিজের? সুন্দর তো নদী আপন গতি চলতো, কেন বাঁধ দেওয়া হয়েছিল? তারও মনে হতে লাগলো নদীর প্রতি একটা ভালোবাসা কোথায় যেন উতলে উঠল তার জন্য। বোধহয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য পিছন থেকে এই ভাবছিল। আর এমন সময় 7 নম্বর ডাউন ট্রেনের প্যাসেঞ্জার ট্রেনটি 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল ছোট স্টেশনটির দিকে। অর্থাৎ 7 নম্বর ডাউন ট্রেন তাকে একদম এমন ভাবুক যে তিনি খেয়াল রাখেননি, তাকে পিষে দিয়ে ট্রেন চলে গেল। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করেছে এবং বন্দি নদীকে ভালোবেসেছে, আজ সেখানেই তার মৃত্যু হলো, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হলো নদীর সাথে। 4 বছর স্টেশন মাস্টারি করার পর নদীকে ভালোবাসার পর আজকে 7 নম্বর ডাউন ট্রেনের অ্যাক্সিডেন্টে তিনি মারা গেলেন। এই হলো তার পরিণতি। এবার চলো এখানে কী কী প্রশ্ন আসবে আমরা একবার দেখে নিই। নদীর বিদ্রোহ থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে, বড় প্রশ্ন 2024-এ কিন্তু আসেনি, তাই এখানে বড় প্রশ্ন এই 3টের মধ্যে একটা আসবেই। নাম্বার 1 দেখো, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদকে দিতে হবে। নদীর সঙ্গে নদের চাঁদের সম্পর্ক আলোচনা করো। তার চেয়েও ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয়। তার চেয়েও ইম্পর্টেন্ট পরেরটা, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসরণে নির্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। এই 3টের মধ্যে তোমরা কিন্তু বড় প্রশ্ন একটা পাবেই। টেক্সট পড়া থাকলে তোমরা অবশ্যই সব প্রশ্ন পারবে, তবুও তোমরা একবার প্র্যাকটিস করে নিতে পারো। এই 3টে WBHA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন টেস্ট পেপার থেকে 3টি প্রশ্ন তোমাদের দিয়েছে। নদীর বিদ্রোহের কারণ কি? অবশ্যই হবে অতিবৃষ্টি। বউকে 5 পাতার চিঠিতে লিখতে নদের চাঁদের সময় লেগেছিল কদিন? 7 দিন। এই কপাতার বউকে 5 পাতার চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল কদিন? 2 দিন। আর কোন ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল? উত্তর হচ্ছে 7 নম্বর ডাউন ট্রেন।
নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছিল? উত্তর 4 বছর। আর নদের চাঁদে কতদিন নদীকে দেখা হয়নি? উত্তর 5 দিন। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নদীর বিদ্রোহ থেকে কোন প্রশ্ন করবে সেটা দেখিয়ে দিলাম। টেস্ট খুব দ্রুতগতিতে পড়ো এবং 2025-এ মাধ্যমিক পরীক্ষার্থীরা সকলের ভালো পরীক্ষা হোক। আর এখনও যারা আমার পরিবারের সদস্য হতে পারোনি, লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি কেউ সাবস্ক্রাইব করা না থাকে। আর যাদের সাবস্ক্রাইব করা আছে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো এবং অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করছো বেল আইকনের সাথে ক্লিক করে রাখবে যাতে এই সমস্ত ভিডিও, তথ্যপূর্ণ ভিডিও সাজেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বেস্ট অফ লাক। 2025 সবার পরীক্ষা ভালো হোক।